আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের পঞ্চম লেকচারে আজকে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমার লেকচারের শিরোনাম হচ্ছে তৃতীয় অধ্যায় সমষ্টিগত মডেল। সমষ্টিগত মডেলের ইংলিশ টার্মটা হচ্ছে কালেকটিভ মডেল। তো আজকে সমষ্টিগত মডেলে আমার আলোচ্য বিষয়গুলো হবে নিউক্লিয়াসের যৌথ গতি, নিউক্লিয় সমষ্টিগত মডেলের উদ্দেশ্য ও গুরুত্ব, নিউক্লিয় সমষ্টিগত মডেলের স্বীকার্যসমূহ, নিউক্লিয়াসের মধ্যে গামা ও বেটা কম্পনের সংজ্ঞা এবং এগুলোর অর্থ, জোড় জোড় নিউক্লিয়াসের শক্তি ও তরঙ্গ ফাংশনের রাশিমালা, কম্পনরত নিউক্লিয়াসে হ্যামিল্টনিয়ান। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই শুরু করা যাক নিউক্লিয়াসের যৌথ গতি বলতে আসলে আমরা কি বুঝি এবং কেন এই মডেলটি আগমন হয়েছে। আমরা জানি শেল মডেলের বিভবের সাথে স্পিন অরবিট মিথস্ক্রিয়া অন্তর্ভুক্ত করে নিউক্লিয়াসের ম্যাজিক সংখ্যা সহ আরও বেশ কিছু ধর্মাবলী সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু নিউক্লিয়াসে আরও কিছু ধর্মাবলী রয়েছে যেগুলো আমরা শেল মডেলের সাহায্যে ব্যাখ্যা করতে পারিনি। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিউক্লিয়ার বিভাজন বা নিউক্লিয়াসের বিভাজন। দ্বিতীয়টি হচ্ছে নিউক্লিয়াসের বদ্ধ শেল থেকে অনেক দূরে অবস্থিত বিজোড় সংখ্যা বিশিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসের তড়িৎ চতুর্মেরু ভ্রামক। এরপরেরটি হচ্ছে জোড় জোড় উত্তেজিত স্তরে স্পিন কণিক ভরবেগের মান। এরপরেরটি তড়িৎ চতুর্মেরু ধরনের গামা বিকিরণের দীর্ঘ গড়ায়ু নির্ণয় ইত্যাদি আমরা শেল মডেলের সাহায্যে ব্যাখ্যা করতে পারিনি। তো অবশ্যই এগুলোকে ব্যাখ্যা করার জন্য আরেকটি নতুন মডেলের প্রতিস্থাপন করতে হবে, একটি নতুন মডেল তৈরি করতে হবে। তো এই নতুন মডেলটি হচ্ছে কালেকটিভ মডেল বা সমষ্টিগত মডেল। এখন এখানে যে আমি চারটি কথা বললাম সেই চারটি ধর্মাবলী মধ্যে প্রথমটি তরল-ফোটা মডেলের সাহায্যে বর্ণনা করা যায়। এছাড়া বাকি তিনটি ধর্মাবলী আমরা নিউক্লিয়াসের স্থায়ী অগোলকীয় আকার থেকে ব্যাখ্যা করতে পারি। আর এই যে অগোলকীয় আকার নিউক্লিয়াসের তৈরি হচ্ছে, এই আকার সৃষ্টির মূল কারণ নিউক্লিয়াসের যৌথ গতি মডেল সাহায্যে ব্যাখ্যা করা যায়। এক্ষেত্রে এক বা একাধিক হালকা ভরে আবদ্ধ নিউক্লিয়ন বাকি নিউক্লিয়ন সমূহের ওপর পোলারিত হয়ে নিউক্লিয়াসে বিকৃতি সৃষ্টি করে। আর এ কারণে নিউক্লিয়াস গোলাকার না হয়ে একটু ডিফর্মড শেপের হয়। এই ডিফর্মড শেপের নিউক্লিয়াস কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে এই সৃষ্টির কারণটা ব্যাখ্যা করার জন্য আমাদের যৌথ গতির আগমন ঘটেছে। নিউক্লিয় সমষ্টিগত মডেলের উদ্দেশ্য। উপরে উল্লেখিত ধর্মাবলী ব্যাখ্যা করার উদ্দেশ্যেই নিউক্লিয়ার কালেকটিভ মডেলের উৎপত্তি। এখন যদি নিউক্লিয়াসকে বিকৃত আকৃতির অর্থাৎ স্থায়ী অগোলাকার আকৃতির ধরা হয়, তাহলে এই ধরনের অগোলকীয় আকৃতির নিউক্লিয়াস সৃষ্টির মূল কারণ নিউক্লিয়ার সমষ্টিগত মডেলের সাহায্যে ব্যাখ্যা করা যায়। নিউক্লিয় সমষ্টিগত মডেলে স্বীকার্যসমূহ। এই মডেল অনুযায়ী নিউক্লিয়াসের শেল মডেল এবং তরল ফোটা মডেলের কিছু ধর্মাবলী একই সময়ে বিদ্যমান থাকে। শেল মডেল অনুযায়ী নিউক্লিয়াস সমূহ পৃথকভাবে কোর থেকে সৃষ্টি বিভবের মধ্যে নির্দিষ্ট কক্ষপথে চলে। কিন্তু নিউক্লিয় সমষ্টিগত মডেল অনুযায়ী খুব হালকাভাবে আবদ্ধ অনেকগুলো নিউক্লিয়ন
বিকৃত আকৃতির নিউক্লিয়াসের বিভবের মধ্যে গতিশীল থাকে। 3 নাম্বার, পরিপূর্ণ শেল বিশিষ্ট নিউক্লিয়ন কোরের বাইরে একটি বা দুইটি নিউক্লিয়ন থাকলে সমন্বিত গতির প্রভাব গুরুত্বপূর্ণ হয় না। তবে এর সংখ্যা বড় হলে, অর্থাৎ নিউক্লিয়াস সমূহ দুই ম্যাজিক সংখ্যার মাঝামাঝি থাকলে যৌথ গতির প্রভাব গুরুত্বপূর্ণ হয়। চতুর্থ, নিউক্লিয়াসের আকারের বিকৃতির জন্য উত্তেজিত মোডের সৃষ্টি হয়, যাদেরকে ভাইব্রেশনাল ও রোটেশনাল এই দুই ধরনের শ্রেণীতে ফেলা যায়। অর্থাৎ যখন বদ্ধ শেলের বাইরের অপূর্ণ শেলসমূহ নিউক্লিয়ন দ্বারা পূর্ণ হতে থাকে, তখন বিকৃত ঘটতে থাকে। ক্রমে নিউক্লিয়াসটি ডিমাকৃতি হয়, অর্থাৎ নিউক্লিয়াসের শেপ ডিফর্মড হয়ে যায়। ফলে কম্পন ও ঘূর্ণনের উত্তেজন মোড সমূহের যৌথ ও সমন্বিত গতির আবির্ভাব ঘটে। সমষ্টিগত মডেলের গুরুত্ব। সমষ্টিগত মডেলের সাহায্যে নিউক্লিয়াসের অতি জটিল গঠন, উত্তেজিত অবস্থার শক্তি, তরঙ্গ ফাংশন, গড় শক্তি, হ্যামিল্টনিয়ান, জোড় জোড় নিউক্লিয়াসের তরঙ্গ ফাংশন ও শক্তি, বেজোড় বেজোড় নিউক্লিয়াসের তরঙ্গ ফাংশন ও শক্তি প্রভৃতি জটিল বিষয় খুব নিখুঁতভাবে ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয়েছে, যা আমরা তরল-ফোটা মডেল কিংবা শেল মডেল দিয়ে প্রমাণ করতে পারিনি। শেল মডেলের সাহায্যে যে সকল নিউক্লিয়াসের চৌম্বক ভ্রামক ও বৈদ্যুতিক চতুর্মেরু ভ্রামকে সঠিক ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে যৌথ মডেলের সাহায্যে সেগুলোরই যুক্তিযুক্ত ব্যাখ্যা প্রদান করা সম্ভব হয়েছে। অতএব সর্বশেষে বলা যায়, তরল-ফোটা মডেল ও শেল মডেলের মতো দুটি বিপরীতধর্মী নিউক্লীয় মডেলের সফলতার কারণে সৃষ্ট জটিলতা দূরীকরণের ক্ষেত্রে নিউক্লীয় যৌথ মডেল অন্যতম গুরুত্ব বহন করে। নিউক্লিয়াসের মধ্যে গামা ও বিটা কম্পন। গামা হচ্ছে π/3 এর অখণ্ড গুণিতক। এর জন্য নিউক্লিয়াসের প্রতিসম অক্ষ বিদ্যমান থাকে। প্রতিসম অক্ষ বলতে এখানে সিমেট্রিক্যাল এক্সিস বোঝানো হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসকে যে অক্ষের সাহায্যে সমান দুটো ভাগে ভাগ করা যায়, দুই পাশে সেম অংশই থাকবে নিউক্লিয়াসে, তো সেটাকে প্রতিসম অক্ষ বলে। গামা এর মান π/3 এর অখণ্ড গুণিতক না হলে সকল ক্ষেত্রেই নিউক্লিয়াসের প্রধান অক্ষ তিনটি বরাবর ব্যাসার্ধ পরস্পর অসমান হতো, ফলে নিউক্লিয়াসে কোনো প্রতিসম অক্ষ থাকতো না। এজন্য গামাকে প্রতিসম প্যারামিটার বলা হয়। আর সময়ের সাথে গামা এর পর্যাবৃত্ত পরিবর্তনকে গামা কম্পন বলে। নিউক্লিয়াসের বিটা কম্পন। গামা এর কোনো নির্দিষ্ট মানের জন্য সময়ের সাথে বিটা এর পর্যাবৃত্ত পরিবর্তন সম্ভব। এক্ষেত্রে নিউক্লিয়াসের প্রতিসম অক্ষ নির্দিষ্ট থাকে। আর এরূপ বিকৃতির পর্যাবৃত্ত পরিবর্তনকে বলা হয় নিউক্লিয়াসে বিটা কম্পন। দেখা যায় যে বিটার মান যত বৃদ্ধি পায় তত অধিক পরিমাণ নিউক্লীয় পদার্থ এভাবে যৌথ গতিশীল হয়, অর্থাৎ নিউক্লীয় পৃষ্ঠদেশ অঞ্চলে কি পরিমাণ নিউক্লীয় পদার্থ যৌথ গতিতে অংশগ্রহণ করবে তা নির্ধারিত হয় বিটা এর মান থেকে। জোড় জোড় নিউক্লিয়াসের ঘূর্ণন গতির জন্য শক্তি ও নিউক্লীয় তরঙ্গ ফাংশনের রাশিমালা। নিউক্লিয়াসের এমন একটি সমষ্টিগত ঘূর্ণন গতি বিবেচনা করি
যার অক্ষীয় প্রতিসাম্য রয়েছে। এই ঘূর্ণন অনেকটা লাটিমের মতো। আমরা এখানে দুইটি প্রসঙ্গ কাঠামো বিবেচনা করতে পারি। একটি দেহ সেট যার অক্ষসমূহকে 1, 2, 3 দ্বারা বর্ণনা করব এবং অপরটি হচ্ছে ল্যাবরেটরি সেট যার অক্ষসমূহকে x, y, z দ্বারা নির্দেশ করব। এখন দেহ সেটটি ঘূর্ণনশীল নিউক্লিয়াসের সাথে স্থিরকৃত রয়েছে এবং অক্ষ 3 প্রতিসাম্য অক্ষ নির্দেশ করছে। এখানে কেন অক্ষ 3 কে প্রতিসাম্য অক্ষ বলা হয়েছে তা একটু বুঝতে হবে। চিত্রের দিকে আমরা একটু খেয়াল করি। এখানে যে অক্ষ 3 দেখানো হয়েছে সেটি এই নিউক্লিয়াসকে সমান দুটি ভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ উপরের অংশ যতটুকু রয়েছে নিচের অংশ ততটুকু রয়েছে। এজন্য অক্ষ 3 কে প্রতিসাম্য অক্ষ বলা হয়েছে। এখন প্রতিসাম্য অক্ষ 3 এবং এর সাথে লম্ব অক্ষের চারিদিকে জড়তার ভ্রামক যদি I3 এবং I হয় তাহলে কৌণিক ভরবেগ J এর উপাংশ J1, J2 এবং J3 হবে। হ্যামিল্টনিয়ানকে তাহলে লেখা যাবে H = summation h²/2i j²। এখানে সামেশনটা করতে হবে i = 1 থেকে 3 পর্যন্ত। এখানে হ্যামিল্টনিয়ান বলতে আসলে কি বোঝানো হয়েছে? কোয়ান্টাম মেকানিক্সে হ্যামিল্টনিয়ান এমন একটি অপারেটর যা একটা সিস্টেমের সকল পার্টিকেলের কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি যোগফল বোঝায়। অর্থাৎ একটা সিস্টেমের সকল পার্টিকেলের গতিশক্তি ও বিভব শক্তি যোগফলটা বোঝায় এমন একটি অপারেটর হচ্ছে হ্যামিল্টনিয়ান। আচ্ছা, এখন আমরা h²/2 এটাকে যদি আমরা বাইরের দিকে বের করে নিয়ে আসি, আমাদের কি j এর বিভিন্ন ভ্যালুর জন্য i এর বিভিন্ন ভ্যালু হবে। তাহলে i এটাকে আমরা i = 1 থেকে 3 পর্যন্ত লিখতে পারি। আর নিচে i এটাকেও আমরা i = 1 থেকে 3 পর্যন্ত লিখতে পারবো। তাহলে লিখলে হবে হচ্ছে J1²/i1 plus J2²/i2 plus J3²/i3 সমান h²/2 into 1/i into J1² plus J2² plus J3² minus J3²। এখানে একটা এক্সট্রা J3² লিখেছে, তাহলে বাইরের দিকেও একটা J3² আমাদেরকে লিখতে হবে। অথবা এভাবে বলা যেতে পারে এখানে একটা J3² যোগ করেছে এবং একটা J3² এখানে বিয়োগ করেছে, আর বাইরে রয়েছে হচ্ছে এতটুকু অংশ J3²/i3। এখানে কেন একটা J3² যোগ করেছে আর বিয়োগ করেছে? কারণ এই যে এতটুকু অংশ এটা সমান আমরা J² লিখতে পারি, আর সাথে থেকে যায় মাইনাস J23 অথবা J3²। তো এই h²টাকে যদি আমরা দুইটাকে আলাদা আলাদা করে লিখে ফেলি তাহলে h²/2i এখানে যে iটা আছে সেটা J² minus J3² প্লাস আবার এটার সাথে এটা গুণ হবে h²/2i3 J3²। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো।
এখন অয়লারের কোণ থিটা, ফাই এবং সাইয়ের মাধ্যমে ঘূর্ণনের অধীন গোলকীয় হারমোনিক y ওমেগা নিচের সমীকরণ অনুযায়ী রূপান্তরিত হয়। এই সমীকরণটা তোমাদেরকে মনে রাখতে হবে, যেখানে ওমেগা আর ওমেগা প্রাইম হচ্ছে আদি ও শেষ মেরুকরণ, আর ডি হচ্ছে এখানে নিউক্লিয় তরঙ্গ অপেক্ষক। সমীকরণটা হচ্ছে y ওমেগা is equal to summation m prime এর ভ্যালু -l থেকে l পর্যন্ত হতে পারবে। y prime ওমেগা প্রাইম is equal to d m prime into theta phi আর psi। এখন z অক্ষ বরাবর j এর উপাংশ m এবং প্রতিসম অক্ষ বরাবর j এর উপাংশ k বিবেচনা করি। একটু চিত্রের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো এই যে z অক্ষ বরাবর এখানে j এর উপাংশ এটা হচ্ছে j ভেক্টর। হ্যাঁ, এই j ভেক্টরের উপাংশটা কি হবে? z অক্ষ বরাবর উপাংশ মানে কি? সোজা বাংলায় বলতে গেলে এটার যে ছায়াটা পড়বে সেটা। z অক্ষ বরাবর এই j এর উপাংশ হবে হচ্ছে m, আর সেটা প্রতিসম অক্ষ 3 এটা বরাবর j এর উপাংশটা কি হবে? k হবে। তাহলে আমরা পাবো j স্কয়ার dm কে j is equal to j into j plus 1 dm কে j, অর্থাৎ j স্কয়ারটাকে আমরা এখানে ভেঙে লিখেছি j into j plus 1। এটা আমরা গত লেকচারেই দেখেছিলাম। আর jz সমান সমান আমরা লিখতে পারবো কি m। হ্যাঁ, j এর ভেক্টরটার z অক্ষ বরাবর যে উপাংশটা এখানে ছোট হাত করে z লেখা আছে, অর্থাৎ z অংশের দিকে যে উপাংশটা সেটা হচ্ছে কি m। আর j3 সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে k, অর্থাৎ j 3 নাম্বার প্রতিসম অক্ষটা মানে প্রতিসম অক্ষ 3 বরাবর j এর উপাংশটা হচ্ছে k। এভাবে এখানে তিনটা সমীকরণ চলে আসলো। সমীকরণ 1 এর হ্যামিল্টনিয়ানের সাথে সঙ্গতিপূর্ণ তরঙ্গ অপেক্ষক হলো psi m কে j is equal to 2j plus 1 by 8 pi square, এটার পাওয়ার হচ্ছে হাফ, দেন dm কে j থিটা phi psi। এই সমীকরণটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এর মধ্যে মান বসানোর পর লেখা হয়েছে। তো এটা মান বসিয়ে লেখার জন্য আরো অনেক ক্যালকুলেশন করতে হবে, তোমরা চাইলে জিনিসটাকে মনেও রাখতে পারো। এই চ্যাপ্টারে অনেক কঠিন অনেকগুলো সমীকরণ দেখা যাবে, যেগুলা কোথা থেকে এসেছে বা উৎপত্তি কোথা থেকে সেগুলা হচ্ছে আবার ডিরাইভ করতে হলে অনেক বড় আকার ধারণ করবে। তো সেগুলো ডিরাইভ না করে তোমরা যদি শর্টকাটে বা কোনোভাবে মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য পরীক্ষার সময় ব্যাপারটা ভালো হবে, কারণ পরীক্ষায় তোমরা এত সময় পাবে না যে সেগুলাকে ডিরাইভ করে আসবে। কাজেই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এখন আমরা তাহলে লিখতে পারি h psi m কে j is equal to e psi m কে j। এখন আমরা এখানে মানটা বসিয়ে দিব। মানটা বসিয়ে দিলে হয় হচ্ছে h হ্যামিল্টনিয়ান 1 নাম্বার সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম এই ভ্যালুটা, এটা আমরা 1 নাম্বার সমীকরণ থেকে পেয়েছিলাম। কি পেয়েছিলাম? h cut square by 2i j square minus j square by 3 plus h cut square by 2i 3 j3 square, আর এখানে psi m কে j যেটা আমরা এখানে লিখে দিলাম।
আর এই পাশে যা ছিল তা সেরকমই থাকবে। এখন আমরা জানি জে স্কোয়ার সমান সমান কি জে ইন্টু জে প্লাস 1 লেখা যাবে। আর জে স্কোয়ার বাই 3 এটাকে আমরা কে স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে এইচ কাট স্কোয়ার বাই 2i ইন্টু জে প্লাস 1 মাইনাস কে স্কোয়ার প্লাস এইচ কাট স্কোয়ার বাই 2i3 কে স্কোয়ার। আর বাকিটুকু যা ছিল সেটা আগের সমীকরণের মধ্যে যা ছিল তাই থাকবে। তো এটাকে আমরা এখন 7 নম্বর সমীকরণ দিতে পারি। এখান থেকে আমরা তরঙ্গ অপেক্ষকের মানটা বের করে নিয়ে আসবো, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে। বের করে নিয়ে আসলেও এটা যে বের করে নিয়ে আসছি, এখানেও কিন্তু মাঝখানে অনেকগুলো ইকুয়েশন রয়েছে, যেগুলো ডিরাইভ করলে তোমাদের জন্য হচ্ছে অনেক বড় হয়ে যাবে। তো এটা যদি চাও তাহলে তোমরা স্কিপ করে জাস্ট এই সমীকরণটা মনে রাখতে পারো। সেটা হচ্ছে সাই moj is equal to I minus m into 2j plus 1 8 pi square, যার পাওয়ার হচ্ছে হাফ, আর dmoj থিটা কমা 5। আর সেটা সমান সমান আমরা লিখতে পারি সাই জে এম থিটা কমা, এখানে একটা কমা হবে 5। আর এখান থেকে আমি যদি 6 নম্বর সমীকরণের দিকে একটু লক্ষ্য করি, তাহলে সে 6 নম্বর সমীকরণ থেকে আমরা শক্তিরও একটা সমীকরণ পেয়ে থাকি। সেটা কি শক্তি? এল শক্তির বর্ণালীর একটা সমীকরণ আমরা পেয়ে থাকি। সেটা হচ্ছে ইজে সমান সমান এইচ কাট স্কোয়ার বাই 2i জে ইন্টু জে প্লাস 1। আমাদের তরঙ্গ অপেক্ষক ও শক্তি বর্ণালীর দুটো সমীকরণ বের হয়ে গেছে। আর এভাবে নিউক্লিয় সমষ্টিগত মডেলের উপর ভিত্তি করে যোজন নিউক্লিয়াসের জন্য অপেক্ষক ও শক্তি বর্ণালী রাশিমালা আমরা বের করতে পারি। কম্পনরত নিউক্লিয়াসের হ্যামিল্টনিয়ান। একটি গোলকীয় নিউক্লিয়াসের পৃষ্ঠতল কম্পন বিবেচনা করি। পৃষ্ঠতলে কম্পন বিবেচনা করছি। এখন নিউক্লিয়াসটিকে একটি তরল ফোঁটা হিসাবে যদি ধরা হয়, তাহলে এর গোলকীয় নিউক্লিয়াসে সুস্থিতি ব্যাসার্ধ হবে r0। আর এর ফলে যে কোনো সময় নিউক্লিয় ব্যাসার্ধ r থিটা ফাই হবে। এখন r থিটা ফাইকে আমরা লিখতে পারি r0 ইন্টু 1 প্লাস সামেশন আলফা ল্যামডা মিউ y ল্যামডা কমা মিউ, যার ফাংশন যেটা হচ্ছে থিটা আর ফাই এর একটা ফাংশন। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখব, যেখানে আমরা 1 নাম্বার সমীকরণে এই অংশটুকু হচ্ছে গোলকীয় হারমোনিক, আর আলফা ল্যামডা মিউ হচ্ছে রূপ বিকৃত প্যারামিটার। আর এখানে মিউর যে মানটা সেটা মাইনাস ল্যামডা থেকে প্লাস ল্যামডা পর্যন্ত বিস্তৃত হবে। এখানে রূপ বিকৃত প্যারামিটার এটা অ্যাকচুয়ালি কি এবং এটা কেন এখানে ব্যবহার করা হয়েছে? আসলে রূপ বিকৃত প্যারামিটারে কম্পনের ফলে তলীয় স্পন্দনের সৃষ্টি হয়। এখন ধরি তলে অভ্যন্তরে একটি বিন্দুর জন্য বেগ v হবে v, এটা হচ্ছে প্রায় সমান, এই সাইনটা ব্যবহার করা হয় হচ্ছে প্রায় সমান বোঝাতে। v r0 স্কয়ার, যেটা সামেশন ল্যামডা কমা মিউ 1 বাই ল্যামডা আলফা ল্যামডা মিউ গ্রেডিয়েন্ট r বাই r, যার পাওয়ার হচ্ছে ল্যামডা y ল্যামডা মিউ। এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিতে পারি।
এখানে তোমরা খুব কঠিন কঠিন কিছু সমীকরণ দেখতে পাচ্ছ। এই সমীকরণগুলোকে কষ্ট হলেও তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এগুলা কোথা থেকে এসেছে সেগুলা ডিরাইভ করা তোমাদের জন্য সময় কুলাবে না, পরীক্ষার সময় তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো এখন আমরা গতিশক্তির সমীকরণ লিখতে পারি T = হাফ সামেশন ল্যামডা কমা মিউ বি ল্যামডা আলফা ল্যামডা ইউ পরমাণের মাঝখানে দিয়ে আমরা এটাকে স্কয়ার করে দিয়েছি। তো এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ লিখব। এখানে বি ল্যামডা দিয়ে বোঝানো হয়েছে ভর সদৃশ প্যারামিটার। এগুলো একটা প্যারামিটার, এটাও একটা প্যারামিটার। এগুলা হচ্ছে, এটাকে ভর সদৃশ প্যারামিটার বলা হয়। এখন রেলে পদ্ধতির সাহায্যে আমরা পাই যেখানে বি ল্যামডার প্যারামিটারের মান হচ্ছে বি ল্যামডা সমান 3/4 পাই MAR0 স্কয়ার বাই ল্যামডা, আর সেটাকে আমরা লিখতে পারি রো R0 5 বাই ল্যামডা। এখানে রো হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব বা নিউক্লিয়ার ডেনসিটি। এখন যৌথ গতির জন্য বিভব শক্তি হবে V = হাফ সামেশন ল্যামডা কমা মিউ সি ল্যামডা আলফা ল্যামডা মিউ হোল স্কয়ার। এখানে সি ল্যামডা হচ্ছে এক ধরনের সহগ। তো মোট হ্যামিল্টনিয়ান, আমরা হ্যামিল্টনিয়ান মানে কি জানি? আমরা হ্যামিল্টনিয়ান মানে জানি হচ্ছে এটা এমন একটা প্যারামিটার, এটা এমন একটা অপেক্ষক বা অপারেটর যেটা কিনা বোঝায় হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তি যোগফলকে। তাহলে এখানে সে কথাটাই লেখা হয়েছে H = E0 প্লাস সামেশন H ল্যামডা মিউ, যেখানে H ল্যামডা মিউ হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি যোগফল, যেটা আমরা বের করেছি। এখানে আমরা বের করেছিলাম বিভব শক্তির জন্য, আর এর আগের স্লাইডে আমরা বের করেছিলাম গতিশক্তির জন্য। এই দুইটার যোগফলই হচ্ছে H ল্যামডা মিউ, আর সেটা হচ্ছে মোট হ্যামিল্টনিয়ান। এখন বোর আর হুইলারের মতে সি ল্যামডার যে ভ্যালুটা সেটা হচ্ছে সি ল্যামডা = ল্যামডা মাইনাস 1 বাই 4 পাই ইন্টু ল্যামডা প্লাস 2 ES মাইনাস 10/2 ল্যামডা প্লাস 1 EC। এখানে E0 হচ্ছে গোলকীয় প্রতিসম আকারের জন্য নিউক্লিয়াসে শক্তি, ES হচ্ছে গোলকীয় আকারের জন্য তলীয় শক্তি, আর EC হচ্ছে গোলকীয় আকারের জন্য কুলম্ব শক্তি। আবার আমরা লিখতে পারি ওমেগা ল্যামডা = √C ল্যামডা বাই বি ল্যামডা। একটা অনুপাত লিখেছি আমরা। এখন এই ভ্যারিয়েবল ক্যানোনিক্যালি কনজুগেট আলফা ল্যামডা মিউকে আমরা পাই ল্যামডা মিউ এর সাহায্যে লিখে 7 নম্বর সমীকরণে হ্যামিল্টনিয়ানকে কোয়ান্টায়িত করতে পারি। কিভাবে করতে পারি? পাই ল্যামডা মিউ এটাকে আমরা লিখব হচ্ছে বি ল্যামডা আলফা ল্যামডা মিউ। আমরা পাই ল্যামডা মিউকে বি ল্যামডা আলফা ল্যামডা মিউর সাহায্যে লিখলাম। আর সুতরাং এখান থেকে দেখা যায় যে কম্পনশীল নিউক্লিয়াসের কোয়ান্টায়িত হ্যামিল্টনিয়ান হচ্ছে H ল্যামডা মিউ = হাফ বি ল্যামডা আর ল্যামডা পাই ল্যামডা মিউ স্কয়ার প্লাস হাফ সি ল্যামডা আলফা ল্যামডা মিউ স্কয়ার। এখানে আমরা যে H ল্যামডার মানটা রেখেছিলাম সেটার মানটা আমরা এখানে বের করলাম।
এই সমীকরণটি হচ্ছে একটি কম্পনরত নিউক্লিয়াসে কোয়ান্টায়িত হ্যামিল্টনিয়ানের সমীকরণ। যদি এটি বের করতে বলে কম্পনশীল নিউক্লিয়াসে কোয়ান্টায়িত হ্যামিল্টনিয়ানের সমীকরণ বা রাশিমালা প্রতিপাদন করো, তাহলে এই সমীকরণ পর্যন্ত তোমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। এই চ্যাপ্টারটা খুব ছোট এবং এখানে যে কোশ্চেনগুলো আছে, বিশেষ করে ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো, সেগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট বলবো এর কারণ এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো মধ্যে অনেকগুলো ইকুয়েশনই তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা বাকি চ্যাপ্টারে যেভাবে দেখেছি যে ক্যালকুলেশন করে করে আমরা চলে আসছি, এখানে কিন্তু ক্যালকুলেশন করে করে আসতে পারবো না, আমাদেরকে মনে রাখতে হবে। এ কারণে একটু ডিফিকাল্ট বলা যেতে পারে। এই চ্যাপ্টার থেকে বিগত সালে খুব বেশি কোশ্চেন আসেনি। কিছু কিছু সিলেক্টিভ কোশ্চেন এই চ্যাপ্টার থেকে সালগুলোতে চলে আসছে। তাহলে চলো আজকে আমরা কি কি পড়লাম সেগুলো আমরা আবারও এক ঝলক দেখে নিই। প্রথমেই কেন নিউক্লিয়াসে যৌথ গতির আগমন হয়েছে সেটা সম্বন্ধে আজকে আমরা জেনেছি, এবং এই যে সমষ্টিগত মডেল, যেটা কিনা যার মধ্যে শেল মডেল আর লিকুইড ড্রপ মডেলের বিভিন্ন ধর্মাবলী বিদ্যমান, এই মডেলটি আগমনের যে উদ্দেশ্যটা সেটা আমরা জানলাম। এরপরে নিউক্লিয় সমষ্টিগত মডেলের স্বীকার্য সমূহ সম্বন্ধে আমরা জেনেছি। এই কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে সমষ্টিগত মডেলের গুরুত্ব, এই মডেলটি কেন এত গুরুত্বপূর্ণ সেটা সম্বন্ধে আমরা আজকে জেনেছি। আর নিউক্লিয়াসের মধ্যে গামা আর বিটা কম্পন বলতে আমরা কি বুঝি তার সম্বন্ধে আমরা জানতে পেরেছি, এবং গামা কম্পন আর বিটা কম্পনের মধ্যে যে নিউক্লিয়াসের প্রতিসম অক্ষ বিদ্যমান সেটা সম্বন্ধে আমরা জেনেছি। এরপরেই জোড় নিউক্লিয়াসের ঘূর্ণন গতির জন্য শক্তি আর তরঙ্গ ফাংশনের একটা রাশিমালা আমরা দেখেছি। এই কোশ্চেনটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে কম্পনরত নিউক্লিয়াসের হ্যামিল্টনিয়ান, যেটার একটা রাশিমালা আমরা বের করেছি। আজকে কালেকটিভ মডেল চ্যাপ্টারটা এখানেই শেষ হচ্ছে। নতুন একটি চ্যাপ্টার আমি আজকে ধরবো না, কারণ সময় যেহেতু শেষের দিকে চলে এসেছি, আমরা চ্যাপ্টার ধরলে আমি বেশি কিছু বোঝাতে পারবো না। তো আজকে আমি কালেকটিভ মডেল পর্যন্তই পড়াবো। তো আজকের লেকচারে আমার রেফারেন্স গুলো হবে নিউক্লিয়ার ফিজিক্স, স্ট্রাকচার অফ দ্য নিউক্লিয়াস, মাস্টার অফ মাস্টার্স। তো কালেকটিভ মডেল অধ্যায়টি আজকে এখানেই শেষ হচ্ছে। আগামী লেকচারে আমি আবার নতুন একটি অধ্যায় নিয়ে শুরু করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।